4 সেপ্টেম্বর রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন এইচএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। হজে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ করছে ভুয়া এজেন্সি, প্রতারণার শিকার অনেকেই যেতে পারছেন না এবার। জমে উঠছে কোরবানি পশুর হাট, সরবরাহ থাকলেও দাম চড়া বলছেন ক্রেতারা। প্রকাশক দীপন হত্যায় গ্রেপ্তার আব্দুস সবুর 6 দিনের রিমান্ডে। গ্রুপনগরে নিহত জঙ্গি মুরাদের পরিচয় মিলেছে। দেশের অনেক এলাকায় জমে উঠেছে কোরবানি পশুর হাট। চাহিদার তুলনায় দেশি গরু সরবরাহ বেশি থাকলেও দাম নিয়ে নাখোশ ক্রেতারা, আর বিক্রেতারা বলছেন পরিশ্রম অনুযায়ী ন্যায্য দামই চাইছেন তারা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় পশুর হাট এটি। অন্য সময় সপ্তাহে 2 দিন হাট বসলেও কোরবানির ঈদ উপলক্ষে এখন প্রতিদিনই বসছে ফরিদপুর শহরের টেপাখোলা হাট। মোটা তাজা গরুর বদলে দেশি খাবারে প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা গরুর দিকেই আকৃষ্ট ক্রেতারা। গরুগুলি ইনজেকশন দেওয়া ওষুধ খাওয়ানো গরুগুলি যেমন ব্যাপক হারে হাটে উঠছিল, এবার তুলনামূলক কম মানুষের সচেতন হয়েছে। প্রতিদিন কোটি টাকার পশু বিক্রি হয় পাবনার ঈশ্বরদী উপজেলার অরণকোলা হাটে। ঈদ সামনে রেখে এই হাটে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশু বেচাকেনা। আমরা হাটে আসছিলাম কোরবানির গরু কিনতে, তো আমদানি ভালোই আছে, দামও সহনীয় পর্যায়ে, বেশিও না কমও না। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, পশুর স্বাস্থ্য পরীক্ষায় প্রতিটি হাটে রয়েছে ভেটেনারি সার্জন। আমাদের অফিসের ভেটেনারি সার্জন যে চিকিৎসা করার জন্য যে সরাসরি নিয়োগপ্রাপ্ত, সে আমাদের হাটে বসবে। ওই আমাদের একটা ভেটেনারি মেডিকেল টিম থাকবে। হবিগঞ্জে পশুর হাট জমে উঠলেও ক্রেতারা বলছেন দাম তাদের নাগালের বাইরে। বাজারে এসে দেখতেছি যে দেশগুলোর দাম পূর্বের তুলনায় অনেক বেশি, সাধ্যের ভিতরে ইনশাআল্লাহ অবশ্যই কিনব। কুড়িগ্রামেও দাম নিয়ে আপত্তি তুলছেন ক্রেতারা, আর বিক্রেতারা বলছেন দাম মোটেই বেশি নয়। খরচ দিয়ে আমরা পালন করছি, সেই খরচটা এখন এই বাজারে উঠতেছে না। এদিকে ভারতীয় গরু প্রবেশ বন্ধে সীমান্তে টহল বাড়িয়েছে বিজিবি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গরু হাট নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন খুলনা সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আরিফ নাজমুল হাসান, বগুড়া থেকে গরু ব্যবসায়ী তোফাজ্জল হোসেন, চট্টগ্রাম থেকে গোবর্ধী পশু সমবায় সমিতির সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম সওদাগর, সিলেট থেকে আলাজাদ, আমাদের সিলেট ব্যুরো প্রধান, এবং বেনাপোল থেকে এম এ রহিম আছেন আমাদের সঙ্গে, আমাদের বেনাপোল প্রতিনিধি। জনাব আরিফ নাজমুল হাসান, আপনার অধীনে এই পর্যন্ত এই অঞ্চলে, খুলনা অঞ্চলে কয়টি হাট বসেছে? এগুলির শৃঙ্খলা পরিচালনার দিকটিতে আপনারা কতটা নজর দিচ্ছেন? রাস্তার উপর হাট বসেছে কিনা, যানজট যাতে না হয় সেদিকে নজর দিচ্ছেন কিনা? জনাব আরিফ নাজমুল হাসান। ধন্যবাদ আপনাকে। আমরা খুলনা সিটি কর্পোরেশনের যে অধিক্ষেত্র আছে সেখানে এবারে কোরবানি পশুর হাট একটি মাত্র হাট বসবে, যেটা জোড়াগেট কোরবানি পশুর হাট নামে খুলনাবাসীর নিকট পরিচিত। আমাদের এখানে আপনার অবগতির জন্য জানাচ্ছি যে মহাসড়কের আশেপাশে কিংবা ব্যস্ততম যানবাহন চলাচল করে এরকম রাস্তার আশেপাশে কোনো ধরনের পশুর হাট বসছে না সিটি কর্পোরেশন এলাকার ভেতরে। আর সিটি কর্পোরেশন এলাকায় যে হাটটি বহু বছর ধরে চলে আসছে, সেই হাটে আমরা এবার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। এর ভেতরে উল্লেখযোগ্য যেগুলো হলো, সেটা হলো প্রথমেই আমরা নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। নিরাপত্তার জন্য এখানে পশুরহাটের র্যাব, পুলিশ, আনসার, সশস্ত্র আনসার বাহিনী যাতে থাকে সেজন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং ওনারা আমাদের অনুরোধে সাড়াও দিয়েছেন। পাশাপাশি পশুরহাটে যে সমস্যাটি প্রতি বছর দেখা যায় যে জাল নোটের প্রচলন, এবার আমরা জাল নোট শনাক্তকরণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন যে সমস্ত ব্যাংক আমাদের পশুরহাটে থাকবে, আমরা ব্যাংকের কর্তৃপক্ষকে অনুরোধ করেছি জাল নোট শনাক্তকরণের জন্য, যাতে পর্যাপ্ত মেশিনের ব্যবস্থা থাকে, টাকা গণনা করার জন্য মেশিনের ব্যবস্থা থাকে। জনাব আরিফ নাজমুল হাসান, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি অনেকগুলি বিষয়ে আপনি মনোযোগ দিয়েছেন। আমরা আরেকটি বিষয় আপনি একটু চট করে একটু মন্তব্য জেনে নিব যে আপনার যে হাট, সে হাটে গরুগুলি কোন এলাকা থেকে আসছে, ভারত থেকে কোনো গরু আসছে কিনা? জনাব আরিফ নাজমুল হাসান। জি, আসলে খুলনাতে যে হাটটি হয় সিটি কর্পোরেশনের অধীনে, সেখানে ভারত থেকে যে সমস্ত গরু আমদানি হয়ে থাকে অন্যান্য বছরে, সেগুলি তেমন একটা এখানে আসে না। আমাদের এখানে মূলত খুলনা জেলার আশেপাশে যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে নড়াইলের কালিয়া অঞ্চল থেকে পর্যাপ্ত গরু এবং ছাগল এসে থাকে। এছাড়া চুকনগর এলাকা থেকে গরু আসে, ছাগল আসে।
এরপরে আমাদের পার্শ্ববর্তী উপজেলা যেগুলি আছে ডুমুরিয়া, তেরোখাদা, এই সমস্ত অঞ্চল থেকে মূলত পশুর হাট খুলনা সিটি কর্পোরেশনের পশুর হাটটিতে এসে থাকে। আমরা এই বিষয় নিয়ে বেনাপোল থেকে এম এ রহিমের সঙ্গে কথা বলতে চাচ্ছি। এম এ রহিম, আপনি বেনাপোলে কি দেখছেন? এইবার কি বৈধ বা অবৈধ পথে ভারত থেকে গরু আসছে? আপনি জানেন 2014 সালের পর থেকে ভারতীয় বিএসএফ প্রধান ও ভারতীয় সরকার প্রধান গরু পাচার বা বাংলাদেশে গরু প্রবেশে কড়াকড়ি আরোপ করে। 2014 সালের পর থেকে বেনাপোল, পুটখালী সহ শার্শা সীমান্ত দিয়ে গরু আসা একেবারে বন্ধ হয়ে যায়, যা প্রতিদিন বেনাপোল সীমান্ত দিয়ে 4 থেকে 5,000 গরু আসতো, যেখানে এক মাসে 1,35,000 থেকে 40,000 গরু বেনাপোল সীমান্ত দিয়ে দেশের বিভিন্ন স্থানে যেত, এখানে করিডর হতো। 2014 সাল থেকে আমি জেনেছি 2014 সালে এক বছরে গরু এসেছে মাত্র 1,13,000, যা 2015 সালে গরু এসেছে 1,12,000। আর 2016 সালে গরু আসা অনেক কমে গিয়েছিল, যেখানে আমি জেনেছি জানুয়ারি থেকে অক্টোবরে মাত্র 38,000 গরু ভারত থেকে এসেছে। তবে কোরবানির ঈদকে সামনে রেখে জানুয়ারি থেকে আসা শুরু করেছে। জানুয়ারি থেকে অক্টোবর, মানে অক্টোবর মাসটা এখন আসে নাই এসেছে। এদিকে ভারত ও বাংলাদেশের গরুতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের শ্রেষ্ঠ বা বৃহৎ যে পশুর হাট 7 মাইল হাট জমে উঠেছে। এখানে প্রতিদিন 3 থেকে 4,000 গরু বেচাকেনা হচ্ছে। তবে বেনাপোলে গরু আসা কমছে বলছেন আমাদের প্রতিনিধি এম এ রহিম। আমি চট্টগ্রাম থেকে গবাদি পশু সমবায় সমিতির সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম সওদাগরের কাছ থেকে জানতে চাইবো যে কোরবানির পশুর হাট নিয়ে আপনার বিবেচনায় যে ভারত থেকে গরু আসা আমাদের জন্য ভালো, নাকি ভারত থেকে গরু আসাটা কমিয়ে কমিয়ে ক্রমে একেবারে বন্ধ করে দেওয়াটা আসলে ভালো? জনাব কাজী রফিকুল ইসলাম সওদাগর। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমার আসলে কিন্তু আপনার দেশের যে মানে পরিমাণ, আমার দেশে যথেষ্ট পরিমাণ গরু আছে ইনশাল্লাহ। আমরা আসলে কোনো দেশের উপরে নির্ভরশীল না। আর আমার কোরবানের কোনো কিন্তু বৃহত্তম চট্টগ্রামের মধ্যে সারা বাংলাদেশের থেকে গরু আসে, কোনো সমস্যা হবে না কোরবানির। তো এইটাই হলো কথা। আরেকটি বিষয় সওদাগর সাহেব, আমরা একটু জানতে চাইছিলাম যে এই বছর কি গরু মোটা তাজাকরণ যে প্রক্রিয়ার মাধ্যমে গরুকে হঠাৎ করে বড় করে ফেলা বা মোটা করে ফেলার যে প্রক্রিয়া, এই বছর কি একটু কম? না, সেটা আমার কিন্তু চট্টগ্রামের মধ্যে সেগুলা নিয়ম কারণ নাই, কিন্তু এই ধরনের কোনো এটা অসামাজিক কাজ যে আমরা চোখের উপরে কোনো পারম কোনো এই ধরনের কোনো যদি বাইরে তারা করে থাকে, সেটা আমাদের চোখের উপরে কিন্তু আমার চট্টগ্রামের মধ্যে পড়ে না, সেটার থেকে আমরা কিন্তু সতর্ক। জনাব কাজী রফিকুল ইসলাম সওদাগর, আমরা বগুড়া থেকে একজন গরু ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের সঙ্গে কথা বলতে চাচ্ছি। জনাব তোফাজ্জল হোসেন, আপনি এইবার হাটে কতটি গরু নিচ্ছেন? এর দাম কিরকম? মানে আপনার অধীনে বা আপনার আয়ত্তাধীনে যে গরুগুলি আপনার আছে, সেই গরুর মধ্যে সবচেয়ে বেশি দামের গরু কোনটা, সবচেয়ে কম দামের গরু কোনটা? জনাব তোফাজ্জল হোসেন। আসসালামু আলাইকুম। আমার গরু যাচ্ছে ওই 60-এর উপরে, 60, 70, 80 এরকম দামের গরু যাচ্ছে আমার। হ্যাঁ, 60,000 উপরে আমার গরু যাচ্ছে, 1 লাখ পর্যন্ত। 60,000 থেকে গরু নিচ্ছে কুমিল্লাতে। আচ্ছা, 60,000 থেকে 1 লাখ টাকা। এইবার আপনারা গরুর দাম, জনাব তোফাজ্জল হোসেন, এইবার গরুর দাম আপনারা বেশি নিচ্ছেন কিনা? না, গরুর দাম বেশি লাভ হচ্ছে না, গরুর দাম স্বাভাবিকের মধ্যে আছে। গরুর দামটা কিসের উপর ভিত্তি করে আপনারা নির্ধারণ করেন যে এইটা এই গরুর দাম এত? তার ওজন আছে, তার সৌন্দর্যের মধ্যে, বড় ছোট এর মধ্যে হচ্ছে লাল গরু, সৌন্দর্যের মধ্যে গরুর দাম কেনা বেচা বেশি হয়। আচ্ছা, এমনি আপনারা এবার গরু পরিবহন করতে গিয়ে এবার আপনারা চাঁদা দিয়েছেন, চাঁদাবাজের মুখোমুখি হয়েছেন? চাঁদাবাজির মুখোমুখি হয়নি, কিন্তু এটা যেন না হয় আর চাঁদাবাজি যেন না হয়, মানে খুব সতর্ক থাকতে হবে। মানে এবার কোনো চাঁদা আপনাকে দিতে হয় নাই? এখনো দেওয়া হয়নি। আমি তো গরু নেব সামনে বুধবার দিকে, গরু আমি কুমিল্লাতে নিয়ে যাব। আচ্ছা, আপনি গাড়ি লোড দেই নাই। আপনি গাড়ি এখনো লোড দেন নাই, তার ফলে মানে আপনি আশা করছেন যাতে কোনো চাঁদাবাজি না হবে না। আমি আলাদাত ভাই,
আপনার কাছ থেকে সবগুলি বিষয় একটু একটু করে জানতে চাইবো যে ভারতীয় গরু সিলেটে হাট যেই যারা দেওয়া হয়েছে সেই হাট ইজারা দেওয়ার ক্ষেত্রে নিয়ম মানা চলা হয়েছে কিনা, যারা গরু ব্যবসায়ী আসছেন, গরু ব্যবসায়ী যারা থাকবেন তারা পথে পথে তাদেরকে চাঁদা দেওয়া হচ্ছে কিনা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিয়ম নিরাপত্তার কথা যেটি আমাদের খুলনা থেকে রাজস্ব কর্মকর্তা আরিফ নাজমুল হোসেন বলছিলেন, টাকা জাল টাকা বা ছিনতাইয়ের কোনো ব্যবস্থা বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, এসব প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাই। বলছি সিলেটের পরিস্থিতি, আলাদত ভাই। সিলেটে আসলে এখন পর্যন্ত পর্যাপ্ত গরু আসেনি, যতটা আশা করা গিয়েছিল ততটা এখন পর্যন্ত আমরা দেখিনি গরু আসতে। সিলেটে স্থানীয়ভাবে গরু তেমন পোষা হয় না, যে কারণে বাইরে থেকে গরু আসে, উত্তরাঞ্চল থেকে আমাদের এখানে গরু এসে থাকে। আজকে আমি খোঁজ নিয়েছি সিলেটের মহানগরীতে যে ব্যক্তিগত একটি বাজার আছে, কাজীর বাজার গরুর হাট, যেখানে সবচেয়ে বেশি গরু থাকে, সেখানে আমরা খোঁজ নিয়েছি খুব অল্প গরু আছে যেগুলো দেশীয় গরু। বাইরে থেকে বিদেশি অর্থাৎ ভারতীয় গরু এখন পর্যন্ত আসেনি, আসার সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, কারণ আমরা যতদূর জানি যে ভারত থেকে গরু এবার আমদানি হচ্ছে না, যে কারণে হয়তো সিলেটে ভারতীয় গরু না আসতে পারে। আর নিরাপত্তার কথা যেটা বলেছেন, যে নিরাপত্তার ব্যাপারে আমি কথা বলি সিলেটের পুলিশ কর্তৃপক্ষের সাথে, সিলেট মহানগর পুলিশ এবং সিলেট জেলা পুলিশের সাথে, তারা বলেন তারা সম্পূর্ণ নিরাপত্তা দিতে প্রস্তুত আছেন। যত ধরনের নিরাপত্তার প্রয়োজন হয় তারা, যেমন জাল নোটের বিষয়টিও তারা বলেছেন যে প্রত্যেকটি হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন থাকবে, যে যাতে কোনোভাবেই মানুষ প্রতারিত না হয়। এছাড়া গরুর অন্যান্য যে বিষয়গুলো আছে সিলেটের বাজারে নিয়ে আসার ক্ষেত্রে চাঁদাবাজির কোনো অভিযোগ এখনো আমরা পাইনি। আর এর কারণ এর সাথে আমি বলতে যে এখন তো আসতে শুরু করেনি, যে একটু আগে যে বগুড়ার যে গরু ব্যবসায়ী বললেন যে তিনি আগামী বুধবারে তার গরু নিয়ে মিলায় যাবেন, ঠিক একইভাবে আমরা ধারণা করি হয়তো আগামী সপ্তাহে সিলেটেও উত্তরাঞ্চলের যারা গরু ব্যবসায়ী তারা গরু নিয়ে আসবেন। যে চাঁদাবাজি হবে না এমনটা তো আমরা বলতে পারছি না, আর হবে তাও আমরা বলতে, তবে পুলিশ আমাদেরকে যে বিষয়টা বলেছে যে তারা কোনোভাবেই চাঁদাবাজি হতে দেবে না। এমনকি কোনো গরু যে কোনো ব্যবসায়ী যদি যে হাটে যেতে চান সেই হাটে তিনি যাবেন, তাকে জোর করে কোথাও নিয়ে যাওয়া যাবে না। যদি এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। জনাব আলাজা, জনাব কাজী রফিকুল ইসলাম সওদাগর, জনাব তফাজ্জল হোসেন, জনাব আরিফ নাজমুল হোসেন, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এই একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। খুলনা সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আরিফ নাজমুল হোসেন, একটি বিষয় আপনার কাছে জানতে চেয়েছিলাম যে গরুর দাম একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার বা একটি নির্দিষ্ট ইয়ের মধ্যে আনার কোনো উদ্যোগ আপনাদের আছে কিনা, কোনো সুযোগ আপনাদের রয়েছে কিনা, যে গরুর দাম এত থেকে এতর মধ্যে হতে পারবে এই সাইজ, বা উনি যেরকম বলছিলেন লাল গরুর দাম বেশি হওয়ার ক্ষেত্রে আপনাদের এরকম কোনো উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, জনাব আরিফ নাজমুল হোসেন? আসলে আপনি যে বিষয়টি বললেন এটি আসলে একটু নির্ধারণ করা একটু কঠিনই, কেননা গরুর মূল্য কেমন হবে এটা অনেকটা ডিপেন্ড করে গরুর আকৃতি, এর কী রঙের গরুটি, প্লাস আমাদের ক্রেতা সাধারণের যে চাহিদা, এই বিষয়গুলির উপরই মূলত মূল্যটা নির্ধারণ করে। তো সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে এভাবে গরুর মূল্য নির্ধারণ করে দেওয়াটা একটু কষ্টকর। এটা মূলত ক্রেতা সাধারণ কী ধরনের গরু পছন্দ করছেন সেটা অনেকটাই মূল্য নির্ধারণের ক্ষেত্রে একটা ভূমিকা রেখে থাকে। এর পাশাপাশি ব্যবসায়িকবৃন্দ যারা গরুটিকে হাটে নিয়ে আসছেন তাদের গরু পরিচর্যা প্লাস রাস্তাতে পরিবহন যে খরচটা, এই মূলত এই সমস্ত বিষয়গুলোই গরুটির মূল্য নির্ধারণের পেছনে মুখ্য ভূমিকা পালন করে থাকে। জনাব আরিফ নাজমুল হোসেন, দুইজন ব্যবসায়ী আমাদের সঙ্গে আছেন। আমি চট্টগ্রামের গবাদি পশু সমবায় সমিতির সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম সওদাগরের কাছ থেকে জানতে চাইবো যে এবারে কোরবানি ঈদকে সামনে রেখে আপনারা কি পরিমাণ বা মানে লাভ বলি বা মুনাফা বলি কিরকম ভাবে এটা নির্ধারণ করেন? এটা কি শতকরা হিসাবে সেটি কতখানি, মানে আপনারা 100 টাকা লগ্নি করলে 20 টাকা লাভ করবেন, 50 টাকা লাভ করবেন, 100 টাকা লাভ করবেন, কিভাবে এটি ঠিক করেন কিভাবে? জনাব কাজী রফিকুল ইসলাম সওদাগর। আপনার লাভের কথা হলো এখন বর্তমানে একটা গরু 4 মনের 4.5 মনের ওজনের আমরা 90,000 টাকা 1 লাখ টাকা কিনে পরে আমাদের চট্টগ্রাম যখন সাতক্ষীরার থেকে ফুটকালের থেকে বইগেলের থেকে আমরা বিভিন্ন উত্তর এলাকার থেকে গরুগুলো আনি, আমার গাড়ি ভাড়া দিতে হয় 40,000 টাকা, বিভিন্ন খরচ লই আমার 70-80,000 টাকা এক গাড়ি গরুয়ে আমার খরচ।
তাহলে আমি 15টা গরু আনি, তাহলে 1 লক্ষ টাকা যদি খরচ হয়, তাহলে সেটাও আপনারা একটু যোগ বিয়োগ করে দেখেন। তো আর আরেকটা কথা আমরা একটু যোগ বিয়োগ করে দেখবো সদাগর সাহেব, কিন্তু আপনার যোগ বিয়োগটা একটু শুনতে চাইছিলাম। আপনি আসলে কত টাকা লাভের টার্গেট করছেন, যে বা কত শতকরা কত টাকা লাভ করতে চান? না লাভের না শতকরা এটা না, এটা তো হলো ব্যাংক সিস্টেমের হিসাব, এটা আমার ব্যবসার গরু হিসাব না। এটাও হলো যে মনে করেন শতকরা কত, শতকরা আমি একটা গরু 1000 টাকা লাভ করবো, 500 টাকা লাভ করবো, এই ধরনের আমার টার্গেট। আমি 5000 টাকা লাভ করবো, সেটা হলো তো এই দেশ চলবে না। তা আমার ওই ধর তাইলে আমার মনে করেন যে প্রশাসন আমার যদি লাইনকে আসতে অনেক দেখা গেছে 10,000 টাকা বেশি খরচ গেছে, তাইলে এখন আমার চট্টগ্রাম মাননীয় মেয়র সাহেব আমাকে সহযোগিতা করছেন, আমাদের পুলিশ কমিশনার সহযোগিতা করছেন, এডিসি অতিরিক্ত পুলিশ কমিশনার সহযোগিতা করছেন, পাহাড়তলের মনে করেন আমার ওসি সাহেব আমাকে সহযোগিতা করছেন। আমার সাগরদিঘি চট্টগ্রামে কোনো সন্ত্রাস অথবা কোনো চাঁদাবাজি নাই, তার কারণ জনাব রফিকুল ইসলাম সদাগর, আমি একটু জানতে চাইছিলাম যে ধরা যাক একজন কৃষক একটি গরু 40,000 টাকা পেলেন ওটির দাম হিসাবে, আপনি এটি ক্রেতা যখন আপনার কাছ থেকে কিনে বা আপনাদের মাধ্যমে কিনে, সেটি কত টাকা দিয়ে কিনে আসলে? না দেখেন, সেটা সে গরু যদি 50,000 একটা গরু কৃষকের মানে পালে, তাইলে গরুটা মনে করেন এক বস্তা বুসি 35 কেজি 37 কেজি, তাইলে ওই বুসিটা এখন বর্তমানে আমার 1200 টাকা আমার কেজি কিনতে হয় প্রতিদিন। গরুর জন্য খরচ ওষুধ, যে কোনো ওষুধ 100 টাকা ছিল, হ্যাঁ একটা ওষুধ, সেই ওষুধটা আমাকে কিনতে হয় 200 টাকা দিয়ে। গরু কি ধরনের গরুতে পারবো এর পিছনে আমার গরু কি ধরনের ওষুধ খায় এই সময়? গরুর কি ধরনের ওষুধ লাগে? না না ওষুধ সকাল আমি না না গরু কোনো ওষুধ খায় না। যেমন আমি একটু সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাই, তখন আমাদের একটা ডাক্তারের প্রয়োজন, ডাক্তার যা করে ওইটাই ওষুধ। আচ্ছা, যেমন আমার জ্বর মানে খরচ আছে। আমি এই বিষয়টি একটু বগুড়ার গরু ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের কাছে জানতে চাইবো যে জনাব তোফাজ্জল হোসেন, আপনি কত টাকার গরুর মানে আপনি কত টাকা লাভের টার্গেট করছেন? আপনি বলছেন যে আপনি বগুড়া থেকে গরু নিয়ে কুমিল্লা যাবেন, আপনার লাভের টার্গেটটি কত, আসলে কতটা লাভ করতে চান আপনি জনাব তোফাজ্জল হোসেন? জনাব তোফাজ্জল হোসেন, আপনার গরুর যে আপনি গরু নিয়ে কুমিল্লা যাবেন উত্তরাঞ্চল থেকে, আপনি কত টাকা লাভের টার্গেট করছেন? এটা তো আর বলা যায় না, শতকরা হিসাবে বলেন। লাভ তো হতেই হবে, তা তো আর বলা যাবে না। বাজার হিসাবে ওখানে যায় শতকরা হিসাবে বলেন। শতকরা লাভের হার, শতকরা হয়তো একটা গরু কিনলে 5-10, একটা গরু কিনলে হয়তো খরচ বাদ দিয়ে হয়তো 10-15 হাজার টাকা লাভ হবে একটা গরুতে, এরকম লাভ। 10-15 হাজার টাকা লাভ করা আপনি টার্গেট করছেন। আপনি কতটি গরু বিক্রি করার টার্গেট করছেন জনাব তোফাজ্জল হোসেন? কতটি গরু আপনি বিক্রি করতে চাচ্ছেন, মানে টার্গেট করছেন? গরু নিয়ে যাবো তো একটু বেশি, 10,000। আমি গরু নিয়ে যাবো 2 গাড়ি। 2 গাড়িতে কতটি গরু থাকে? 2 গাড়ি গরু নেবো, হয়তো 22 দুগুণ 40, 20 দুগুণ 40 এরকম। আচ্ছা আচ্ছা, জনাব তোফাজ্জল হোসেন আপনাকে অনেক ধন্যবাদ। জনাব কাজী রফিকুল ইসলাম সওদাগর এবং আরিফ নাজমুল হোসেন এবং আলাজাদ ভাই এবং আমাদের এম.এ. রহিম আছেন। এডিটর স্পিকে এবার বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। নামে লাখ লাখ টাকা হাতে নিচ্ছে একটি চক্র। এই বছর এরকম প্রতারণার শিকারে হয়ে যেতে পারছে না অনেকেই। প্রতারণার শিকার হজ যাত্রীদের অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হজ অফিস। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা ইনসান মিয়া শুক্রবার সন্ধ্যায় হজ ফ্লাইট এজেন্সির মাধ্যমে জানতে পেরে সকালেই এসেছিলেন হজ ক্যাম্পে, কিন্তু হজ ক্যাম্পে এসে জানতে পারেন এখনো ভিসাই হয়নি। আমি যাইতাম, হ্যাঁ, আমার তো এই কথাটা শুনে আমি হাত পেলিয়েছি। আমি ইনসান মিয়ার মতো আরো অনেকেই দালালের কাছে অর্থ দিয়ে হজে যেতে না পেরে প্রতিদিনই ধর্ণা দিচ্ছেন হজ অফিসে। আমি সকাল থেকে অপেক্ষা করতেছি, ওরা 11টার আগ পর্যন্ত বলছে যে আসতেছে, এখন ওদের মোবাইল বন্ধ। বলতেছে যে ফ্লাইটের সব টিকিট হয়ে গেছে, বাট আমরা আসার পরে কোনো কিছুই পাচ্ছি না, ওদেরকে খুঁজে পাচ্ছি না। হজ অফিসের প্রধান সহকারী জানান, ভুয়া এজেন্সির কাছে টাকা দিয়ে ওইসব হজ যাত্রীরা প্রতারিত হচ্ছেন।
টিকিট পাসপোর্ট তো সেই দালালের কাছে রয়ে গেছে, মানে গ্রুপ লিডার। এখন ওনারা তো সরাসরি হজ এজেন্টের মালিকের সাথে যোগাযোগ করে নাই। এই ধরনের মানে যোগাযোগ মানে এটা অবৈধ হয়ে যায়। হজ পরিচালক জানান, প্রতারণার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেমন অনেক এজেন্সি আছে, সকল এজেন্সি কিন্তু প্রতি বছর তারা হজ কার্যক্রমে অংশ নিতে পারে না। তো এটার একটা লিস্ট তালিকা প্রকাশিত হয়, সেই বিষয়গুলি কিন্তু আসলে জানতে হবে, মানুষকে সচেতন হতে হবে আরও। এদিকে যেসব এজেন্সির কারণে এবার বিমানের ফ্লাইট বাতিল হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন হজ পরিচালক। পরিবহন কর্তৃপক্ষ আমাদের দৃষ্টিতে নেয় যে এরা এরকম আছে, বুকিং দিয়েছে অথচ যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা তো সেটার ব্যবস্থা নিচ্ছি। হজে যেতে অপেক্ষমান এখনো 16,500-এর বেশি হজ যাত্রী, তাদের পাঠাতে বাড়ানো হয়েছে ফ্লাইটের সংখ্যা। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভুয়া হজ এজেন্সির অর্থ আত্মসাতের বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। জনাব ইব্রাহিম বাহার, প্রতারণা করেছে আপনাদের অ্যাসোসিয়েশনে এমন এজেন্সি কয়টি? তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়ে থাকেন বা নিচ্ছেন? জনাব মোহাম্মদ ইব্রাহিম বাহার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রতারণা করেছে কয়টি এজেন্সি, সেরকম পার্টিকুলার এজেন্সির প্রতারণার খবর আমাদের কাছে এখনো আসেনি। তবে এজেন্সির কাছে সরাসরি না গিয়ে যারা মধ্যস্বত্বভোগীদের কাছে গিয়েছেন তাদের অনেকে প্রতারণা হচ্ছেন বা হবেন। তো আমরা যেটা এখন এই পর্যন্ত খবর পেয়েছি, আমাদের 2-3টা এজেন্সি, একটা চট্টলা, একটা শুভ, এই 2টা এজেন্সি সম্পর্কে আমরা খবর পেয়েছি যে ওরা টাকা দেওয়ার পরও ওরা হজে যেতে পারছে না, এবং আমরা ওই 2টাকে আইডেন্টিফাই করে ওদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষকে, বিশেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা এই বিষয়ে অনুরোধ করেছি, এবং আমরা ওকে যে কোনো ভাবেই ওদেরকে ধরে এই হজ যাত্রীদের প্রেরণের ব্যবস্থা করছি। এই 2টি ছাড়া আমার কাছে কোনো তথ্য আসেনি। জনাব ইব্রাহিম বাহার, প্রতারণা করে থাকে এমন কোন হজ এজেন্সি বা করতে পারে, আগে করেছে এমন হজ এজেন্সির কোন তালিকা কি আপনাদের কাছে আছে? প্রতারণা বন্ধে প্রশাসনকে আপনারা কিভাবে সাহায্য করছেন? প্রতারণা ইতিপূর্বে যে সকল এজেন্সি করেছে তাদের লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত সহ তারা হজ ট্রেড থেকে আউট হয়ে গেছে, এবং যারা ভবিষ্যতে প্রতারণা করবে তাদের বিরুদ্ধে শুধুমাত্র তাদের লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত নয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ যে নীতি ওনারা গ্রহণ করেছেন, যে এটা হচ্ছে সেই বিষয়। জনাব ইব্রাহিম বাহার, যারা হজে যেতে ইচ্ছুক তারা যাতে প্রতারকের ফাঁদে পা না দেন তাদের জন্য আপনারা তাদেরকে সচেতন করার জন্য, তাদেরকে সাবধান করার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য আপনারা কি কার্যক্রম নিচ্ছেন? জনাব ইব্রাহিম বাহার। আমরা ইতিপূর্বে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে বারবার জানিয়েছি যে যে কোনো লোক হজে যেতে হলে আপনাকে সরাসরি এজেন্সির মাধ্যমে গিয়ে টাকা জমা দিয়ে মানি রিসিপ্ট সংগ্রহ করতে হবে। কোন এজেন্সি যদি হজ যাত্রীর পূর্ণ টাকা পায়, সে যদি হজ যাত্রী না নেয় তার ব্যবস্থা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং হাব গ্রহণ করবে। কিন্তু মধ্যস্বত্বভোগীর কাছে টাকা দিলেও সে একটা আংশিক টাকা এজেন্সিতে জমা করলো, পুরো টাকা জমা না করলে তো সে হজে যেতে পারবে না। আর এই বছর অনেক হাজি এমনিতেই যেতে পারবে না, যেহেতু আমাদের কোটা লিমিট হচ্ছে 1,01,758, হজ যাত্রী হয়ে গেছে 1,40,000। যারা অন্যদেরকে নিতে পারছে না তাদেরকে স্পষ্ট করা উচিত যে আপনারা 2017 সালের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আপনারা তালিকাভুক্ত আছেন, কিন্তু তা না বলে অনেক দালাল ওদেরকে বলছে যে আপনারা এই বছরে যেতে পারবেন, যেটি একেবারেই অসম্ভব। এই বছর যারা যাবে তাদের সকলের বিষয় হয়ে গেছে এবং তাদের 99% টিকিট হয়ে গেছে। জনাব মোহাম্মদ ইব্রাহিম বাহার, আপনাকে ধন্যবাদ। আমরা একটি বিরতি নিচ্ছি, এড্রেস পেকে ফিরছি এরপর। প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যাকাণ্ড বা আহমেদুর রশিদ চৌধুরীর টুটুল হত্যা চেষ্টা মামলার অন্যতম হোতা আব্দুস সবুরের 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম কায়সারুল ইসলাম এই আদেশ দেন। সকালে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে সবুরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। নানা ছদ্মনাম নিয়ে আত্মগোপন করেছিল পুলিশের পুরস্কার ঘোষিত জঙ্গি আব্দুস সবুর। প্রায় 1 বছর আগে শুদ্ধস্বর প্রকাশক দীপন হত্যা ও টুটুল হত্যা চেষ্টার পর থেকেই সে গা ঢাকা দিয়েছিল। গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার সকালে টঙ্গী রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুর জানায় সে দীপন হত্যা ও টুটুল হত্যা চেষ্টার সার্বিক পরিকল্পনার দায়িত্বে ছিল। কোরআনের আয়াত বলে সে ব্যাখ্যা করে তাদেরকে এই কাজে লিপ্ত করেছে, ফলে সেই দিক থেকে তাকে বলা যায় যে সে অন্যতম মাস্টার মাইন্ড, কারণ তার ব্যাখ্যাতে উদ্বুদ্ধ হয়েই এরা মানে এই হত্যাকাণ্ডে শেষ পর্যন্ত তারা লিপ্ত হয়। 2015 সালে মুক্তমনা লেখক অভিজিৎ রায় হত্যার পেছনেও সবুরের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি পুলিশের। সে এ হত্যাকাণ্ডের অনেক গুরুত্বপূর্ণ তথ্যই দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডক্টর অভিজিৎ হত্যা, দীপন হত্যা এবং টুটুল হত্যা প্রচেষ্টা, এই 3টি হত্যাকাণ্ডের কথা সে স্বীকার করেছে। তাকে আরো জিজ্ঞাসাবাদ করলে পুরো তথ্যই বেরিয়ে আসবে এবং তার যে সম্পৃক্ততা রয়েছে সেটা সরাসরি সম্পৃক্ততার কথাও সে স্বীকার করবে। কয়েক বছরে বেশ কয়েকজন ব্লগার ও লেখক হত্যাকাণ্ডের বিষয়েও সবুরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমাদের অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ কার্জন রয়েছেন আমাদের সঙ্গে। কার্জন, প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যাকাণ্ড এবং আহমেদের রশিদ টুটুল হত্যা চেষ্টার জন্য মামলার অন্যতম আসামি আব্দুস সবুরকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাকে রিমান্ডের আবেদন করেছিল, আদালত রিমান্ডও দিয়েছেন তাকে। আর কি তথ্য তার কাছ থেকে জানতে চাইবেন? এই প্রশ্ন জবাবে মনিরুল ইসলাম বলছেন যে তিনি স্বীকার করবেন, তার সরাসরি সম্পৃক্ততা স্বীকার করবেন। তো আগে থেকে রিমান্ডে নেওয়ার আগে মানে উপসংহারটি জানা থাকা পুলিশ অফিসারের কাছে এটি কিরকম বিষয়? এই যে জঙ্গি যে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন নামে আসলে পরিচিত হলো, একটা নাম হচ্ছে রাজু বা সবুর, যেটাই বলি না কেন। পুলিশ যেটি বলছে যে সে আসলে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়নি এবং হত্যার পরিকল্পনায় অংশ নিয়েছে এবং সে যারা হত্যায় অংশ নিত বা এইরকম স্লিপার সেলে কাজ করত তাদেরকে উদ্বুদ্ধ করত। তো পুলিশের একটি বরাবরই আসলে তাদের একটা চেষ্টা আসলে আছে যে এগুলো তারা একটি এর আগে কয়েকজন 6 জনের পুরস্কার ঘোষণা করেছিল। পুরস্কার ঘোষণা করার পরে যে কারা কোন হত্যাকাণ্ডে যেসব আলোচিত ব্লগার, লেখক, প্রকাশক যেসব হত্যাকাণ্ড হয়েছিল তারা তদন্তে একটি ধারণা কিন্তু দিয়েছিলেন এবং 6 জনের পুরস্কারও একটি ঘোষণা করেছিলেন এবং সেই 6 জনের একজন কিন্তু সবুর। পুলিশ আসলে তাদের পরবর্তী ধাপটি, সবুরের পরের ধাপে আসলে কে আছে সেই জিনিসটিও, সেই বিষয়টি বা সেই তথ্যটিও বের করার একটা চেষ্টা পুলিশ করবে এবং তারা বলছেন যে এটিও তারা জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে থাকবে। কারণ আমরা রূপনগরে যে আরেকটি প্রসঙ্গে আসি, রূপনগরে নিহত যে জঙ্গি জাহিদুল ইসলাম ওরফে মুরাদ সেনাবাহিনী থেকে স্বেচ্ছা অবসর নিয়েছিলেন, তিনি সে সময় অবসর গ্রহণের জন্য কি কারণ দেখিয়েছিলেন? কারণ তিনি 44তম লং কোর্সের অফিসার, তার তো আসলে চাকরির খুব বেশি বয়স হয়নি যেখান থেকে আসলে তিনি অবসর নেওয়ার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারবেন? আসলে আজকে আমাদের সহকর্মীরা তার বাড়িতে গিয়েছিলেন এবং বাড়িতে গিয়ে তার বাবা মা, পরিবারের সদস্যরা আসলে কাউকেই পান না এবং কেন রিটায়ারমেন্টে গেছিলেন হয়তো পরিবারের সদস্যরাই সেটি ভালো বলতে পারবেন। তিনি প্রতিবেশীদের কাছে বিভিন্ন সময় গল্প করেছেন যে ছেলে আসলে কানাডায় চলে যাচ্ছে, এই জন্যই তিনি চাকরি ছেড়ে দেওয়ার একটা চেষ্টা করছেন বা চাকরি ছেড়ে দিয়েছেন এবং কানাডা যাওয়ার কথা বলেই চাকরি ছেড়েছেন। এরকমটি মুরাদ বা যে জাহিদুল নামে যিনি এখন পরিচয় পাওয়া গেছে সে তার পরিবার সদস্যদেরকে জানিয়েছে। পরিবার সদস্যদের বিশেষ করে তার বাবা পুলিশ পরিদর্শক, সাবেক পুলিশের কর্মকর্তা, তিনি বিষয়টি স্থানীয়দের মধ্যে বিষয়টি আলোচনা করেছেন এবং বিষয়টি আলাপ প্রসঙ্গে জানিয়েছিলেন এবং এই তথ্যের ভিত্তিতেই কিন্তু বলা হচ্ছে যে আসলে কানাডা যাওয়ার কথা বলে চাকরি ছেড়ে গেছেন। বাবা পেলে বা সেই বিষয়টি হয়তো। রূপনগরে যে পুলিশ সদস্য আহত হয়েছিলেন তার অবস্থা এখন কেমন এই মুহূর্তে? 4 জন সদস্য আহত হয়েছিলেন। পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে 4 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর এবং 2 জনের অবস্থা একটু তুলনামূলকভাবে ভালো। তো তাদের এখনকার সবশেষ অবস্থা বলা চলে যে আসলে আগের চেয়ে একটু ভালো, তবে সবশেষ তাদের। কার্জন, আপনাকে অনেক ধন্যবাদ। এই রিসপিকে এই ছিল আজকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।